বাংলায় একটা প্রবাদ আছে, চুরি বিদ্যা বড় বিদ্যা, যদি না পড়ো ধরা। তার থেকেও বড় একটা বিদ্যা আছে, যাকে আমরা চিটিংবাজি বলে থাকি। বিভিন্ন রকমের হয় চিটিংবাজ। এরা প্রচন্ড ধূর্ত। চোর, গুন্ডা, বদমাস এদের তো অনেক দেখেছেন, কিন্তু যারা চিটিংবাজ বা ঠক হয়, তারা যে কখন আপনার পকেটটাকে ফাঁকা করে দিয়ে চলে যাবে সেটা আপনি নিজেও ধরতে পারবেন না। এই মানুষটি সেরকমই, ভারতবর্ষের এক এবং অদ্বিতীয়, যিনি চুরিও করেছেন, নিজে ওকালতিও করেছেন, আবার 40 দিন জজ হয়ে, একজন বিচারক হয়ে কোর্টে বসে বিচার করেছেন। সমস্ত কেসের রায়ও দিয়েছেন, কাউকে জামিন দিয়েছেন, কাউকে আবার হাজত। আজকে সেই মানুষটারই কথা বলবো, যার নাম ধনীরাম মিত্তল। ধনীরাম মিত্তলের জন্ম হয় স্বাধীনতার কিছু আগে। সময়টা 1939 আশপাশ। জন্ম হয় হরিয়ানাতে ভিবানি শহরে। জন্মের পর লেখাপড়াতে বেশ ভালোই ছিলেন তিনি। পরিবারের এক ভাই, তিনি পড়াশোনা শিখে সত্যি সত্যি জজ হয়েছেন। ইনি চলে গেছেন একদম আলাদা পথে। গ্র্যাজুয়েশন পাশ করার পর যখন কাজ খুঁজতে বের হন, ঠিক তখনই হয় সমস্যাটা। সালটা 1964-র আশেপাশে। হরিয়ানার কোনো এক আরটিও অফিসে তিনি যান নিজের একটা লাইসেন্স বানাতে গিয়ে দেখেন সেখানকার আরটিও অফিসের সামনে প্রচুর লাইন, প্রচুর ভিড়। কিন্তু আরটিও অফিসের বাইরে দালালরা 2 হাতে করে পয়সা কামাচ্ছে। যেমন 2 নম্বরই করছে, ততটাই বেশি পয়সা কামাচ্ছে। ব্যাপারটা দেখে ধনীরাম মিত্তলের খুব ভালো লেগে যায়। ভাবলেন যে সরকারি চাকরি তো হলো না, অতএব এই পথটাই আমার জন্য খুব ভালো হবে। 2-1 জনের সঙ্গে বন্ধুত্ব করে নেন। সেখানকার 2-1 জনের সঙ্গে বন্ধুত্ব করার পরে তাদের সঙ্গে কাজে যোগ দিয়ে দেন এবং কাজ শিখতে শুরু করেন। কিভাবে নকল পেপার তৈরি করতে হয়, একটা ডুপ্লিকেট পেপার কি করে তৈরি করতে হয়, কিভাবে সেই ডুপ্লিকেট পেপার দিয়ে লাইসেন্স বের করতে হয়, একদম সমস্ত কাজে ভীষণভাবে দক্ষ এবং পারদর্শী হয়ে যান। দীর্ঘদিন যেতে যেতে 4 বছর হয়ে গেছে। 1964 থেকে আরো 4 বছর এগিয়ে। তো ধনীবাবু যখন দেখলেন যে তার হাত পুরোপুরি একদম এই নকল বা ডুপ্লিকেট পেপার তৈরি করার জন্য হাত একদম পাকা হয়ে গেছে, তখনই খবরের কাগজে একটা অ্যাড দেখতে পান, যেটা ছিল ইন্ডিয়ান রেলওয়েতে লোক নিচ্ছে, কর্মী নিচ্ছে। সেই ইন্ডিয়ান রেলওয়েতে কর্মী নেওয়ার জন্য তিনি সেই অ্যাডটাকে দেখতে পান এবং সাথে সাথে অ্যাডটা দেখার পরপরই তার মনে হয় তার নিজের কিছু নকল ডকুমেন্টস তৈরি করার পরে সেই ডকুমেন্টস রেলওয়েতে গিয়ে জমা দেন। ভাগ্যবশত সিলেক্ট হয়ে যান। হরিয়ানার কোনো এক স্টেশন মাস্টার হিসাবে একটা মানুষ কি না করতে পারে। স্টেশন মাস্টার নিয়োগ হওয়ার পর 6 বছর সেখানে কাটান। 6 বছর তিনি সেই স্টেশন মাস্টার হিসাবে কাজ করেন। তারপরে আর তার ভালো লাগেনি, মনে হয়েছে এই কাজ যেন তার জন্য নয়, আরও কিছু অপেক্ষা করে আছে। কাজটাকে ছেড়ে দেওয়ার পরে দিল্লি এসে কয়েকটা বন্ধুর সঙ্গে দেখা সাক্ষাতের পর দিল্লির বিভিন্ন শহরে ঘুরে বেড়ান। তারপর টাইমটা 1973 কি 70। এই সময় বাজারে তখন 2 হুইলার 4 হুইলার নতুন গাড়ি লঞ্চ হয়েছে। নতুন গাড়ি যেহেতু লঞ্চ হয়েছে, তো নতুন গাড়ির ডিমান্ডটাও ঠিক সেরকমই। যারা একদম উচ্চবিত্ত ফ্যামিলি, তারা কিন্তু গাড়ি কিনতো বা রাখতো। তখনকার
শুরু করে দিলেন নিজের খেলা, গাড়ি চুরি। 4 হুইলার, 4 চাকা যেখানেই দেখতে পেতেন চুরি করতেন এবং চুরি করে বিক্রি করা। এটাই ছিল ধনীরাম মিত্তালের প্রধান কাজ। সারাদিনে 2-1টা গাড়ি চুরি করতে পারলেই ভালোই যেত, হাজার হাজার টাকা ইনকাম। কিন্তু স্টেশন মাস্টারে অত ইনকাম কোথায়? মিত্তাল বাবুর মনে হলো গাড়িপত্র চুরি করছি ঠিকই, কিন্তু বারবার করে দিল্লি পুলিশ তাকে ধরে ফেলছে। একবার কোর্ট, আবার থানা, আবার থানা, আবার কোর্ট। প্রায় সমস্ত জজ সাহেবের সঙ্গে তার চেনা পরিচিত হয়ে গেছিল। তারপরে ভাবেন যে এইরকম ভাবে অতিবাহিত করার জন্য এই গাড়িগুলোকে চুরি করার পর গাড়িগুলোকে বিক্রি করতে একটু বেগ পেতে হচ্ছে। কারণ যেহেতু চোরাই করা গাড়ি, চুরির গাড়ি, পেপারস নেই, সেহেতু পেপারস না থাকার জন্য আবার নিজের মাথা খাটালেন। তিনি সেই যে আরটি অফিসে কাজ করতেন 1963 কি 64, সেই 1964 বা 63 সালে তখন ওই যে ডুপ্লিকেট পেপার করা শিখেছিলেন, আবার শুরু করে দিলেন গাড়ি চুরি করে ডুপ্লিকেট পেপার তৈরি করে সেই গাড়ি বিক্রি করা। তাহলে তো কোনো অসুবিধাই হতো না। বাস নতুন করে পেপার তৈরি করেন, গাড়ি যেখান থেকে খুশি চুরি করেন, বিক্রি করে দেন। দিনের পর দিন এইভাবে যেতে থাকে। সমস্যাটা হয়ে যায় শুধুমাত্র থানা পুলিশ আর আদালতকে নিয়ে। একটা সময় এমন ছিল, আদালতে যখন ধনীরাম মিত্তালকে ধরে নিয়ে আসা হতো তখন জজ সাহেব তিনি নিজেও দেখে হাসতেন যে একটা মানুষ কতবার ধরা পড়ে আর তার কতবার বিচার হয়। আবার বিচার হওয়ার পর যদি জেল হতো, জেল থেকে বের হওয়ার পরেই আবার যা কাজ তাই। এত ধরা পড়তে 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 এত সমস্যা তার হয়, তিনি তখন একদিন ধরা পড়ার পর উকিল আর পুলিশের বন্ধুত্ব দেখে ভাবলেন আমার এরকম ভাবে চলবে না। আমি নিজে যদি উকিল হতে পারি তাহলে বোধহয় ভালো হবে। যা বলা তাই কাজ, চুরি বাটপাড়ি যা করছিলেন সব বন্ধ করে দেবেন। উকিল হতে গেলে কি করতে হবে? LLB ডিগ্রি নিতে হবে। তখন LLB ডিগ্রি পাওয়া যেত, সেখান LLB পড়াশোনা হতো জয়পুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সেখানে গিয়ে একটা থাকা খাওয়ার ব্যবস্থা করে কলেজ শুরু করলেন LLB ডিগ্রি নেওয়ার জন্য। LLB ডিগ্রি সমাপ্ত হলো, ডিগ্রি হাতে পেলেন। আইনি সম্বন্ধে বহু কিছু যেগুলো তিনি কোনোদিন ভাবেনি সেগুলো জানলেন। জানার পরে জয়পুরেতে মনে হয়েছে যে শুধু LLB ডিগ্রিতে চলবে না, একটা মানুষের সই কিভাবে নকল করতে হয়, কিভাবে ডুপ্লিকেট করতে হয়, এই বিষয়ে জ্ঞান থাকা দরকার আছে। কারণ তিনি যে চুরি বাটপাড়ি যেগুলো করতেন সেগুলো সইগুলো জাল করার জন্য তিনি হ্যান্ডরাইটিং কোর্সে ভর্তি হলেন। প্রায় 6 মাস থেকে 9 মাস পর্যন্ত হ্যান্ডরাইটিং কোর্স তিনি করলেন এবং জাল জোট চুরির প্রত্যেকটা দিক, নিজের দিকগুলো তিনি খুলে ফেললেন। আবার ফিরে চলে এলেন দিল্লিতে, আবার শুরু করলেন নিজের যেই কাজ, আবার সেই গাড়ি চুরি, আবার ধরা পড়ছেন। এই যে বিশাল একটা টাইম, এমনও দিন গেছে তিনি বয়স হয়েছে বলে ধরুন কোনো একটা গাড়িতে তিনি চাবি লাগিয়েছেন, দিয়ে দরজাটা খুলছেন, সেই সময় গাড়ির মালিক চলে এসেছে। যেহেতু বয়স হয়ে গেছে, এ তার ফায়দাও নিত। কিরকম? আমার তো বয়স হয়ে গেছে, আমি চোখে খুব একটা ভালো দেখতে পাই না, তাই আমি ভুল করে আমার নিজের গাড়ি হলে তোমার গাড়িটাকে খুলে ফেলেছি। স্বাভাবিকভাবেই যে গাড়ির মালিক ছিলেন, আরে ঠিক আছে, ভুল হয়ে গেছে, আর কি করা যাবে, ছেড়ে দিন। এই ছিল ধনীরাম মিত্তাল। একদিন কোর্টে নিয়ে যাওয়ার পরে
আইনি পাস করে আসার পর ধরা পড়েছেন, কোর্টে নিয়ে গেছেন দুটো পুলিশ কনস্টেবল, তারা কোর্টে নিয়ে গেছেন বিচার হওয়ার জন্য। জজ সাহেব ভীষণ রেগে গেছেন দেখে ধনীরাম মিত্তালকে। আবার তুমি চলে এসছো, বেরো আমার কোর্টরুম থেকে, আর যেন কখনো তোমাকে এখানে না দেখি। মিত্তাল বাবু এই দুটো কনস্টেবলকে বলেছেন, সাহেব তো যেতে বলছেন, এখন চলো। বাইরে গিয়ে কনস্টেবল দুটোকে বলেছে, পুলিশ বাবু তো সাহেব তো যেতে বলে দিলেন, তো আমার রায় তো হলোই না, আজকে তো আমার শুনানিই হলো না, তাহলে আপনারা এক কাজ করুন, আপনারা চলে যান, আমিও চলে যাই। তখন কনস্টেবল দুটো বলেছে, হ্যাঁ কথাটা তো ঠিকই, সাহেব তো আজকে শুনানি না করেই তোমাকে ছেড়ে দিল। ঠিক আছে তুমি যাও তাহলে। মিত্তালকে ছেড়ে দিয়েছে। মিত্তাল কিন্তু সেখান থেকে পুরো কেটে পড়ে। পরে যখন ধনীরাম মিত্তালের নাম্বার এসছে, ভেতরে যে কোর্টরুমের ভেতরে রয়েছেন তিনি জিজ্ঞাসা করেছেন, ধনীরাম মিত্তাল হাজির। পুলিশের তখন তো গায়ের ঘাম দিয়ে দিয়েছে, কি ব্যাপার, সাহেব তো ছেড়ে দিয়েছে। তখন কনস্টেবলরা স্যারের কাছে গেছে, বিচারকের কাছে। বিচারকের কাছে গিয়ে বলেছেন যে আপনি তো ছেড়ে দিয়েছেন। বলছি ছেড়ে দিয়েছি মানে? বলছে আপনি যে সবার সামনে বললেন, আমাদেরকে বাইরে নিয়ে গিয়ে উনি আমাদেরকে বলছেন যে স্যারের আজকে খুব রাগ হয়েছে, আমার তো শুনানি না করেই আমাকে ছেড়ে দিন। জজ সাহেব তখন ভাবছেন যে আমি কি বললাম, আর সেই কথার মানে সে কি বার করেছে। পুলিশ ভাবনা চিন্তা করেছে, খুব বেশি দিন তো পালিয়ে থাকতে পারবে না, আবার ধরা পড়বে, ওই জন্য খুব একটা চিন্তার কারণটা ছিল না। ঠিক তার কিছুদিন পরই আবার ধরা পড়েছে। আইনি LLB ডিগ্রি করে আসার পরে কোর্টে যখন তিনি দেখতেন যে তার বিরুদ্ধে কোন কোন ধারা ফেলছে, কোন কোন মামলা হচ্ছে, এতটাই দক্ষ ছিলেন যে পুলিশদেরকেও টুপি পরাতে ছাড়তেন না। কেসের কোন দিকটা জোর বেশি আছে, কোন দিকটা জোর কম আছে, কোন প্রমাণ দিলে জজ সাহেব খুব তাড়াতাড়ি মেনে নেবেন, কোন প্রমাণ কোর্ট বেশি করে চায়, সেদিক থেকে জ্ঞান যথেষ্ট ছিল তার। যতদিন বেঁচে ছিলেন মোট 94 বার তিনি গ্রেপ্তার হয়েছেন পুলিশের হাতে। ঠিক 94 বার গ্রেপ্তার হয়েছেন, তার মানে আদালতেও পেশ করা হয়েছে 94 বার, জেলও হয়েছে, তাতেও তিনি তার অভ্যাসটাকে ছাড়তে পারেননি। শুধুমাত্র দিল্লি নয়, দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, 4টে স্টেট মিলিয়ে, 4টে রাজ্য মিলিয়ে 1000-এরও বেশি গাড়ি চুরি করেছেন। কিছুবার এমন হয়েছে কোন একটা গাড়ি চুরি করেছে, সেই গাড়িটা চুরি করে তাকে বিক্রি করতে যাচ্ছে। বিক্রি করতে যাওয়ার সময় যে রাস্তা দিয়ে বিক্রি করতে যাচ্ছে সেখানে দেখছে যে গাড়িটা ও চুরি করেছে তার থেকেও একটা ভালো গাড়ি রাস্তাতে রয়েছে। ধনীরাম মিত্তাল সঙ্গে সঙ্গে ওই গাড়িটাকে চুরি করেছে, আবার নিজের যে গাড়িটাতে ছিল সেই গাড়িটা ওই গাড়ির জায়গাতে লাগিয়ে দিয়েছে, রাস্তা থেকে নতুন গাড়িটাকে তুলে নিয়ে দেওয়া হয়ে গেছে। ঠক চিটিংবাজেদেরও অনেক গুণ থাকে, সেরকম এনারও ছিল। ইনি কখনো রাতের বেলায় চুরি করতেন না, যা চুরি করতেন সমস্ত দিনের আলোতে। এর মাঝখানে এমন কিছু হয় যেটাতে শুধু দেশে নয়, শুধু ভারতবর্ষে নয়, সারা দুনিয়াতে ছাড়া পড়ে যায়। সালটা 1980। ধনীরাম মিত্তাল যিনি মাঝে মাঝে বাড়ি যেতেন, তো একদিন এরকমই ঘটেছে 1980 সালের আশেপাশে। বাড়ি যাওয়ার সময় বাসে বসে আছেন আর হাতে একটা পেপার, খবরের কাগজ। সেই নিউজ পেপারে দেখছেন যে হরিয়ানা ঝজ্ঝর বলে একটা জায়গা আছে, সেই ঝজ্ঝরের সিভিল কোর্টের অ্যাডিশনাল যিনি বিচারপতি আছেন, সেই অ্যাডিশনাল বিচারপতির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। কেন না, ঘুষ নেওয়ার অপরাধ কি ভ্রষ্টাচারের জন্য এরকম কিছু একটা তদন্ত কমিটি
জারি করেছে, যেটা হচ্ছে পাঞ্জাব আর হরিয়ানা কোর্ট। খবরটা দেখার সঙ্গে সঙ্গে সবাই খবর দেখছে, খবর দেখার মতো খবর দেখছে, কিন্তু এই ব্যক্তি খবর দেখছে, এর মাথা পুরো ঘুরে গেছে দেখার পরে। প্ল্যান কি প্ল্যান না, তিনি খবরটা দেখা মাত্র আর বাড়ি যাননি, সোজা গেছেন কোথায়, সেই ঝজ্ঝর। সেই ঝজ্ঝরে গিয়ে সেখানকার কোর্টে যান এবং সেখানকার কোর্টে গিয়ে সমস্ত ব্যাপারটা তদন্ত করেন তলায় তলায়, যে অরিজিনালি কি হয়েছে, কিসের বিরুদ্ধে মামলা হয়েছে জজ সাহেবের, কি জন্য জজ সাহেব এখন বিচার করতে পারবেন না, সমস্ত কিছু তদন্ত করেন। তদন্ত করে সেখান থেকে আবার তিনি চলে যান পাঞ্জাবের হাইকোর্ট। হাইকোর্টে গিয়ে একটা খাম নেন, তিনি একটি লেটার টাইপ করেন। লেটারটা টাইপ করার পরে খামে ভরেন, খামে ভরার পরে সিলমোহর লাগান, পাঞ্জাব হাইকোর্টের সিলমোহর। সিলমোহর লাগানোর পরে সেখানে সই করেন, সেটাও ফেক সই এবং রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সই করেন। সই করার পর চিঠিটা ঝজ্ঝর কোর্টের নামে পোস্ট করে দেন সেই অ্যাডিশনাল জজের কাছে। অ্যাডিশনাল বিচারপতির হাতে চিঠি পৌঁছায়, তিনি চিঠিটা খুলে দেখেন যে যেহেতু আপনার নামে ভ্রষ্টাচার, আপনার নামে ঘুষ নেওয়া, এই সমস্ত অপরাধে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তদন্ত কমিটি বসিয়েছে, তাই আগামী 2 মাস আপনি বিচার ব্যবস্থায় জজের চেয়ারে বসতে পারবেন না। যেদিন এই তদন্ত শেষ হবে সেদিন আপনাকে আবার চিঠি পাঠানো হবে, আপনি 2 মাসের জন্য ছুটি পেলেন। জজ সাহেব দেখে যে খুব ভালোই হলো, 2 মাসের জন্য ছুটি পেয়েছি। সে লোটা কম্বল গুটিয়েছে, লোটা কম্বল গুটিয়ে সে তার বাড়ির পথে রওনা দিয়েছে। ধনীরাম মিত্তাল কিন্তু চিঠিটা পোস্ট করার পরে আবার ঝজ্ঝর আসে যে সত্যি সত্যি জজ সাহেব কি এখান থেকে গেছেন না আছেন। খবর নিয়ে দেখেন যে হ্যাঁ, জজ সাহেব নেই, জজ সাহেব চলে গেছে। আবার যায় পাঞ্জাব হাইকোর্টে, আবার একটা চিঠি পোস্ট করে। ঝজ্ঝর কোর্টের যে ইনচার্জ আছে সেই ইনচার্জকে ওই চিঠি আবার নকল সিলমোহর লাগিয়ে, নকল সই করে, সিগনেচার নকল করে আবার পাঠান ঝজ্ঝর কোর্টের ইনচার্জকে। সব ইনচার্জের কাছে চিঠি যায়। চিঠি যাওয়ার পরে ইনচার্জ যখন চিঠি খোলেন তখন দেখতে পান যেহেতু সিভিল জজ 2 মাসের জন্য ছুটিতে বাড়ি গেছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে সেই জন্য ওই বিচারপতির জায়গায় আগামী পরশু বা তরশু থেকে আমরা নতুন বিচারপতিকে পাঠাচ্ছি এবং তিনি আগের বিচারপতি যা কাজ করতেন তিনি সবকিছু, যতদিন তদন্ত চলবে তিনি ততদিন ওই চেয়ারে বসবেন এবং সমস্ত কাজের ভার দায়িত্ব তিনি নিলেন। বাস, ঘটনা এখানেই সমাপ্ত নয়। এরপরে ধনীরাম মিত্তাল লোটা কম্বল গুটিয়ে সোজা ঝজ্ঝর কোর্টে। সকাল 9টায় সম্ভবত কোর্ট শুরু হয়। সকাল 9টার সময় ধনীরাম মিত্তাল একদম, যেহেতু আইন কানুন জানা আছে, এলএলবিটা করা আছে, জজের পোশাক পরে সেই বিচারপতির চেয়ারে গিয়ে বসে সমস্ত রায় দিতে শুরু করে। ব্যাপারটা এমনই ছিল যে গোটা কোর্টের সমস্ত যারা উকিল আছেন তারা দেখে অবাক হয়ে যান যে আজকে এই জজ সাহেব এলেন, এই জজ সাহেব কি আসার পরই রায় দিতে শুরু করে দিলেন। শুধু শুনানির পর শুনানি, শুনানির পর শুনানি। যাকে মনে হলো যে হ্যাঁ একে জামিন দেওয়ার দরকার আছে, সঙ্গে সঙ্গে তাকে জামিন
আবার যাকে মনে হলো একে জামিন দেওয়ার দরকার নেই, এর শাস্তি পাওয়ার দরকার আছে, সঙ্গে সঙ্গে তার জামিন খারিজ করলেন। এইভাবে দিনের পর দিন পাক্কা 40 দিন তিনি সেই বিচারপতির চেয়ারে বসে বিচারক হয়ে ঝজ্জর কোর্টের বহু কেস, যেগুলোকে সমস্ত রায় দিয়ে এদিক ওদিক করে দিয়েছেন। কোনোটা সলভ করেছেন, কোনোটাকে বিচার হয়ে গেছে, তাকে জেল খাটাচ্ছে, কোনোটাকে জামিন দিয়ে দিয়েছে। টোটাল 40 দিনে 2470 জন মানুষকে জামিন দেওয়া হয়। আর সেই জামিনের কাগজের উপর সই করেন এই ধনীরাম মিত্তল। স্বাভাবিকভাবে ওখানকার আরো পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা রয়েছেন, যে সমস্ত কেসগুলোতে জামিন দেওয়ার দরকার নেই সেইগুলোতেও জামিন দেওয়া হয়ে যায়। এর জন্য সন্দেহটা খুব ভালো করে দানা বাঁধে। আস্তে আস্তে সেই কথাটা ধনীরাম মিত্তালের কানে যায় যে এরকম ব্যাপার, 2470 জনকে জামিন দেওয়ার জন্য সবাই কিন্তু তার উপরে সন্দেহ করতে শুরু করেছে, এবং সন্দেহ খুবই দৃঢ়। 41 দিনের মাথায় আবার লোটা কম্বল গুটিয়ে ধনীরাম মিত্তল সেখান থেকে গায়েব হয়ে যায়, আর তাকে সেখানে খুঁজে পাওয়া যায় না। এবারে এই ঝজ্জর কোর্টের যে ইনচার্জ আছেন, তিনি পাঞ্জাব হরিয়ানা হাইকোর্টে খবর পাঠান যে আপনারা ওখান থেকে যে জজ সাহেবকে পাঠিয়েছিলেন, সেই জজ সাহেব গত 2 দিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তিনি নেই এখানে। পাঞ্জাব হরিয়ানা কোর্টের রেজিস্টার খুলে দেখা যায়, তারা ওখান থেকে রিপোর্ট পাঠায় যে আমরা তো এরকম কোনো জজ সাহেবকে ওখানে পাঠাইনি। একদম চারিদিকে হুলুস তুলুস কাণ্ড পড়ে যায় যে এরকম কি করে হলো। পাঞ্জাব হরিয়ানা কোর্ট থেকে কোনো রকম ভাবে জজ সাহেবকে পাঠানো হয়নি, কিন্তু এখানে 40 দিন একটা জজ সাহেব বসে থেকে বিচার ব্যবস্থাকে পুরো 2470 জনকে জামিন দিয়ে চলে গেল, বহু কেস সলভ করে দিয়ে চলে গেল। তখন টিভি মোবাইল এরকম তো ছিল না খুব একটা, তো সেই জন্য ওখানকার যে লোকাল নিউজ পেপার আছে, এই ব্যাপারটাকে সেই নিউজে প্রথম পেপারে তোলা হয় যে ছবি সহ, যে এরকম একজন মানুষ যিনি ঝজ্জর কোর্টে 40 দিন বিচার ব্যবস্থায় বসে থেকে বিচার করে চলে গেছে, কিন্তু এটা ফেক। সেই খবরের কাগজ আস্তে আস্তে খবর ছড়াতে দিল্লি পুলিশের কাছে পৌঁছায়। দিল্লি পুলিশের কাছে যখন সেই খবর পৌঁছায়, ছবি দেখার মাত্রই দিল্লি পুলিশ বলেছে যে এটা কোনো জজ সাহেব নয়, ইনি দিল্লির সম্ভ্রান্ত চোর, ইনি গাড়ি চুরি করেন, ধনীরাম মিত্তাল। তারপরে আবারও তাকে গাড়ি চুরির জন্য গ্রেফতার করা হয়েছিল, কিন্তু এই ব্যাপারের জন্য কোনো সাজা তিনি পাননি। হিন্দুস্তান বা ভারতবর্ষে টপ 5-এর মধ্যে, এই জন্য বললাম টপ 5-এর মধ্যে হয়তো প্রথম কি দ্বিতীয় স্থান অধিকার করবেন। সেম এই ঘটনাটা আমি বহুত দিন শুনেছিলাম আগে, তো শোনার পরে মনে হয়েছে আপনাদেরকে শোনানোর দরকার আছে, কারণ ঠক কত প্রকার হতে পারে, চিটিংবাজ কত প্রকার হতে পারে। এই সমস্ত ঘটনা আরো শোনার জন্য আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে কি লাইক ফাইক করবেন, আর কিছু না। ধনীরাম মিত্তালের কাহিনী সারা দেশ নয় সারা বিশ্বে খুবভাবে প্রচারিত হয়েছে, আর লোক খুব, সব থেকে বড় ব্যাপার হচ্ছে লোক খুব মজা নিয়ে ব্যাপারগুলোকে পড়তেন। পেপারে যখন ধনীরাম মিত্তালের কাহিনী বেরোতো, এই যে মানুষটা, তো এনার খুব পড়তেন, লোক খুব মজা নিয়ে পড়তেন যে এরকম একটা ঠক তৈরি হয়েছে যে 40 দিন বিচারপতির চেয়ারে বসে বিচার ব্যবস্থাকে পুরো উল্টে পাল্টে দিয়ে বেরিয়ে চলে গেছে। কার ভিতরে কি প্রতিভা আছে বোঝা খুব মুশকিল আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।